ওয়েলকাম টু মাই ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা একটি দেশের অর্থনীতিতে কিভাবে দাম স্তর নির্ণয় করে এবং অর্থের মূল্য পরিমাপ করা যায় এই বিষয়ে জানব। এই বিষয়ে জানতে আমরা একটা উদ্দীপক লিখেছি এখানে। একটি দেশের অর্থনীতিতে বিহিত মুদ্রার পরিমাণ 100 একক, বিহিত মুদ্রার প্রচলন গতি 20 একক এবং লেনদেনের পরিমাণ 1000 একক হলে উক্ত অর্থনীতির দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয় করো। আমরা প্রথমে 1 নাম্বার প্রশ্নটি দেখব। এখানে চাওয়া হয়েছে কিভাবে দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয় করে। আমরা সাধারণত জানি অর্থের মূল্য নির্ণয়ের সময় অবশ্যই দাম স্তর নির্ণয় করতে হয়। আর এই দাম স্তর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? আরবিং ফিশারের বিনিময় সমীকরণ ব্যবহার করতে হবে। আমরা যদি আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যটি বিশ্লেষণ করি তাহলে সেখানে বলা আছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য হয় অর্ধেক। অর্থাৎ অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ যদি স্থির থাকে এবং অর্থের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে দাম স্তরও বৃদ্ধি পাবে। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু দ্রব্যের মূল্যের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। আমরা এখন আরবিং ফিশারের বিনিময় সমীকরণের মাধ্যমে দাম স্তর নির্ণয় করব। যেহেতু এখানে 1 নম্বর প্রশ্নটি আমরা উদ্দীপক হিসেবে নিয়েছি, তাহলে আমরা প্রথমে লিখব উদ্দীপক হতে প্রাপ্ত। আমাদের প্রথম যেই উদ্দীপকটা আছে এখানে লেখা আছে একটি দেশের অর্থনীতিতে বিহিত মুদ্রার পরিমাণ 1000 একক। এখন বিহিত মুদ্রা কোনটা? বিহিত মুদ্রা হচ্ছে জনগণের হাতে যেই অর্থটা রয়েছে। যেমন তোর হাতে 500 টাকা 1000 টাকা থাকতে পারে, আমার হাতে থাকতে পারে কিছু টাকা বা লাখ টাকাও থাকতে পারে, অথবা কারো পকেটে কোটি টাকাও থাকতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি বা জনগণ প্রাত্যহিক কার্যক্রম পরিচালনা করার জন্য তার হাতে যে পরিমাণ অর্থ ধরে রাখে সেটা হচ্ছে কি বিহিত মুদ্রা। ক্লিয়ার এতটুকু? তাহলে জনগণের হাতে যে টাকাটা আছে সেটা কি বিহিত মুদ্রার পরিমাণ দিচ্ছে কত? 1000 একক। এই এককটা কিসে থাকতে পারে? কোটিতেও থাকতে পারে, যে 1000 কোটি টাকা। ক্লিয়ার এখন এতটুকু? আবার বিহিত মুদ্রার প্রচলন গতি 20 একক। প্রচলন গতি বলতে কি বোঝায়? অর্থাৎ টাকাটা স্থির নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। যেমন কি আমি বাজারে গেছি, সবজির বাজারে অথবা মাছের বাজারে, অথবা আমি বাসে উঠেছি, আমার হাতের টাকাটা আরেকজনের কাছে চলে গেছে, আবার আরেকজনের টাকা অন্য আরেকজনের কাছে চলে গেছে, অথবা আমার কাছে চলে আসছে। এই যে হাতের যে স্থানান্তর হচ্ছে, এক হাত থেকে আরেক হাতে চলে যাচ্ছে, এই স্থানান্তরকে বলা হবে কি বিহিত মুদ্রা প্রচলন গতি। যেহেতু জনগণের হাতের টাকা এটা এক হাত থেকে আরেক হাতে কি হচ্ছে? স্থানান্তরিত হচ্ছে, এটাকে বলা হবে কি বিহিত মুদ্রার প্রচলন গতি। এবার আসি, এবং লেনদেনের পরিমাণ 1000 একক। অর্থাৎ আমরা যে পরিমাণ লেনদেন করি এই লেনদেনের পরিমাণ দাঁড়াইছে কত? 1000 একক। সেটা কিসে থাকতে পারে? 1000 কোটিতেও থাকতে পারে। অর্থাৎ এককটা যে কোনো ভাষায় থাকতে পারে, কোটি থাকতে পারে, এত ডলার থাকতে পারে। যখন যে শব্দটা ব্যবহার করবে তারা আমরা সেই শব্দটাই ব্যবহার করব। যেমন এখানে লিখছে 1000 একক, আমরা 1000 এককই লিখবো। যদি বলে কোটি তাহলে 1000 কোটি টাকা লিখলে 1000 কোটি টাকা লিখলে 1000 কোটি টাকা। মনে থাকবে এতটুকু? তাহলে আমরা এই একক নিয়ে কখনো চিন্তিত হব না। যখন এখানে লেখা থাকবে একটা সংখ্যা, সংখ্যার পরে যদি কোটি টাকা থাকে তাহলে কোটি টাকা লিখবো, যদি ডলার থাকে তাহলে ডলার লিখবো। এখানে যেমন একক শব্দটা ব্যবহার করা হয়েছে, এরকম একক থাকলে আমরা কি এককই লিখে দিব, অথবা না লিখলেও চলবে, শুধুমাত্র আমরা কি 1000 অঙ্কটা লিখে দিব। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, বিহিত মুদ্রার পরিমাণ, তাহলে বিহিত মুদ্রা বুঝতে পারছি জনগণের হাতে যেটা থাকবে। বিহিত মুদ্রার প্রচলন গতি, তার মানে কি জনগণের হাতের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এবং লেনদেনের পরিমাণ, এই যে জনগণ যে লেনদেন করছে এই লেনদেনের পরিমাণটা কি পরিমাণ? 1000 একক হলে উক্ত অর্থনীতি মানে ওই দেশে যে অর্থনীতি প্রচলিত আছে, উক্ত অর্থনীতির দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয় করা। দাম স্তর নির্ণয় করতে বলছে, আর অর্থের মূল্য। তাহলে আমাদের দাম স্তরের সূত্র জানতে হবে আর অর্থের মূল্যের সূত্র জানতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি দাম স্তর না চায়, শুধু অর্থের মূল্য নির্ণয় করতে বলে, তাহলেও কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই দাম স্তর বের করতে হবে। কারণ কি অর্থের মূল্যের মধ্যে দাম স্তরের সম্পর্ক রয়েছে। তাহলে আমরা প্রথমে কি অবশ্যই দাম স্তর নির্ণয় করব, আর এই দাম স্তর নির্ণয় করতে আমরা ব্যবহার করব আরবিং ফিশারের বিনিময় সমীকরণ। তাহলে আমরা পরীক্ষায় যেভাবে উত্তর দেব সেভাবে আমরা উত্তর করব। তাহলে আমরা লিখি উদ্দীপক হতে প্রাপ্ত। আমরা উদ্দীপক হতে প্রাপ্ত লিখে প্রথমে কি লিখবো? বিহিত মুদ্রার পরিমাণ 1000 একক। বিহিত মুদ্রার পরিমাণ, এই বিহিত মুদ্রার পরিমাণকে আমরা কি দিয়ে প্রকাশ করি জানেন? এম। তাহলে আমরা লিখবো এম ইজ ইকুয়াল টু কত? 1000। একক শব্দটা আমরা এখন না লিখলেও চলবে। তারপরে কি বিহিত মুদ্রার প্রচলন গতি, এখন আমরা লিখবো বিহিত মুদ্রার প্রচলন গতি। এই বিহিত মুদ্রার প্রচলন গতিকে কি দিয়ে প্রকাশ করে জানেন? বি দিয়ে। তাহলে আমরা লিখবো বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 20 একক। এরপরে কত দেওয়া আছে? এবং লেনদেনের পরিমাণ, তাহলে আমরা লিখবো লেনদেনের পরিমাণ
লেনদেনের পরিমাণকে আমরা প্রকাশ করি টি দিয়ে, ঠিক আছে, ট্রানজ্যাকশন টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 1000। এই এতটুকু লেখার পরে আমাদেরকে স্থির করতে হবে কি, যে দাম স্তর এবং অর্থের মূল্য নির্ণয় করতে বলছে। আমি কি বলেছিলাম যে অর্থের মূল্য শুধু চাইলেও কি করতে হবে, দাম স্তর নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করতে আমরা কি ব্যবহার করবো, আরবিং ফিশারের বিনিময় সমীকরণ। যেহেতু আমরা নিজে থেকে আরবিং ফিশারের সমীকরণটা লিখবো, তাহলে লিখতে হবে কি, আমরা জানি আরবিং ফিশারের বিনিময় সমীকরণ, আমরা জানি আরবিং ফিশারের বিনিময় সমীকরণ ফি টি ইজ ইকুয়াল টু এম বি। এই ফিটি দিয়ে কি বোঝায় আর এম বি দিয়ে কি বোঝায় খেয়াল করেন। আমি এখানে লিখে দিচ্ছি ফি টি ইজ ইকুয়াল টু অর্থের চাহিদা আর এম বি ইজ ইকুয়াল টু অর্থের যোগান। মনে থাকবে এতটুকু, যে আমরা প্রাইস এবং ট্রানজ্যাকশন এর গুণফল দ্বারা অর্থের চাহিদা বুঝাতে পারি, আর বিহিত অর্থের পরিমাণ বিহিত অর্থের প্রচলন গতির গুণফল দ্বারা অর্থের যোগানকে নির্দেশ করে। তাহলে আমাদের সবসময় মনে রাখবো, যদি কখনো এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন আসে, পিটি দিয়ে কি নির্দেশ করে, অর্থের চাহিদা, আর এমবি দিয়ে কি নির্দেশ করে, অর্থের যোগান। এখন এটা সমান লেখা যায় কি, ফি টি ইজ ইকুয়াল টু এম বি। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় কি, আরবিং ফিশারের বিনিময় সমীকরণ। ক্লিয়ার এতটুকু? এটা হচ্ছে কি প্রাথমিক, মানে প্রথম যেই সমীকরণটা প্রকাশ করা হয় সেটা। আবার আরেকটা আছে সম্প্রসারিত ফিশারের বিনিময় সমীকরণ, সেটা আমাদের ক্ষেত্রে কি, ব্যাংক অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের প্রচলন গতি যোগ করতে হবে। যেহেতু ব্যাংক অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের প্রচলন গতির কথা এখানে বলে নাই, শুধুমাত্র বলছে কি বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি, তাহলে আমরা শুধু এই যে ফি টি ইজ ইকুয়াল টু এমবি এই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে এখন আমরা লিখবো, বা এখানে কার কার মান দেওয়া আছে দেখেন তো, উদ্দীপকে এখানে কার কার মান দেওয়া আছে, ফি এর মান দেওয়া আছে। তাহলে ফি বের করতে হবে। আমরা বলছি ফি মানে কি, দাম স্তর, ফি মানে কি, লেনদেনের পরিমাণ, এম মানে কি, বিহিত মুদ্রার পরিমাণ, বি মানে কি, বিহিত মুদ্রার প্রচলন গতি। 1 2 3 এই তিনটার মান দেওয়া আছে না এখানে। তাহলে আমাদেরকে ফি এর মান শুধু বের করতে হবে। আমাদের প্রশ্ন কিন্তু চাওয়া হয়েছে যে দাম স্তর নির্ণয় করেন। ক্লিয়ার? তাহলে আমরা এখন লিখবো ফি ইজ ইকুয়াল টু এম বি বাই টি। ইন্টু অবস্থা আছে, তাহলে ভাগ হয়ে যায় না এখানে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই, এম এর মান কত আছে, 1000। তাহলে 1000 ইন্টু অবস্থা আছে, বি এর মান কত, 20। তাহলে নিচে কি হবে, টি এর মান 1000। 1000 1000 কাটা যায় না, তাহলে থাকে কত, 20। অতএব ফি ইজ ইকুয়াল টু কত আসছে, এই ফি দিয়ে কি বোঝানো হয়েছে, দাম স্তর। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় দাম স্তর 20 টাকা। যদি টাকায় থাকে তাহলে টাকা লিখবো, এককে থাকে একক লিখবো। তো আমরা এখানে লিখে দিলাম 20 টাকা। এখন আমাদের দাম স্তর বের হয়ে গেছে, তাহলে অর্থের মূল্য রয়ে গেছে না। তাহলে অর্থের মূল্যের সূত্রটা কি জানেন? আমরা অর্থের মূল্য যে সূত্রটা জানি সেটা হচ্ছে এরকম, অর্থের মূল্য বি এম ইজ ইকুয়াল টু 1/ফি। এই সূত্রটা প্রয়োগ করা হয়, মনে থাকবে এতটুকু। এই যে বি, ভ্যালু অফ মানি, বি এম দিয়ে কি, ভ্যালু অফ মানি, ভ্যালু অফ মানি। আর ফি দিয়েছে গিয়ে কি, প্রাইস লেভেল, প্রাইস লেভেল। তাহলে এখন একটু খেয়াল করেন, এই যে অর্থের মূল্য বিএম আমরা যদি বের করতে যাই, তাহলে এখানে কি হয়েছে, ফি লাগবে। এই যে ফি এর মান বের হয়েছে, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব অর্থের মূল্য, অতএব অর্থের মূল্য বি এম ইজ ইকুয়াল টু 1/ফি। তাহলে 1/ফি এর মান কত বের হয়েছে এখন, 20। তাহলে যে 20 বসিয়ে দেব। তাহলে এখানে যদি ভাগ করে 0.05, অতএব বি এম ইজ ইকুয়াল টু এত। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়, নির্ণয় কি লিখবো, বি এম দিয়ে কি বোঝায়, অর্থের মূল্য। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় অর্থের মূল্য 0.05 এত টাকা। যেহেতু পূর্বেরটা আমরা টাকায় লিখছি, তাই এটাও টাকায় লিখলাম। যদি কখনো উদ্দীপকে দাম স্তর এবং অর্থের মূল্য নির্ণয় করতে বলে, তাহলে এই যে এই পদ্ধতিতে করবেন। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আজকের ক্লাসে আমরা কিভাবে দাম স্তর নির্ণয় করে এবং অর্থ মূল্য নির্ণয় করে এই বিষয়টি শিখতে পারলাম। আশা করি ক্লাসটি সহজে সকলে উপভোগ করেছো। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।